আমাদের হোটেল থেকে ঠিক উপরের দিকে উঠে যাচ্ছে, সে তিন মাথার মোড়ে বাঁ দিকে চলে যায় কিছু কাপলসদের হোমস্টে আর একটা অ্যাবান্ডেন্ড ভিলা। কিন্তু সে হঠাৎ করে তিন মাথার মোড়ে দাঁড়িয়ে যায়, কিছু একটা দেখলো। সে বলছে, আমি দাদা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলাম যে এটা আমি কি দেখছি। আমার চোখের সামনে দেখছে একটা সাদা কাপড় পরা একটা ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। নমস্কার বন্ধুরা, আমি পার্থ, আর আজকে তোমাদের জন্য একটা হাড় হিম করা এপিসোড নিয়ে আসছি। আজকে আমি এমন একটা ঘটনা বলতে চলেছি যেটা আমার জীবনের সঙ্গে জড়িত, তাই আজকে সিঙ্গেল পডকাস্ট হবে। এই পডকাস্টটা আমি আমার ব্যক্তিগত জীবনের যে ভৌতিক ঘটনার সঙ্গে সম্মুখীন হয়েছিলাম সেটার ব্যাপারে আপনাদেরকে আজকে বলবো। পুরো এপিসোডটা শুনবেন, কারণ আজকের এপিসোডটা হয়তো বিশাল বড় একটা এপিসোড হবে না, কিন্তু এখান থেকে কিছু শিক্ষামূলক জিনিস আপনারা পাবেন, তথ্য পাবেন। আর এরকম যদি আপনাদের সঙ্গে ঘটে তা আপনারা তখন কি করবেন সেটাও আমি এই এপিসোডের শেষে বলে দেবো। শুরু করার আগে সবাইকে আমি বলি, যারা যারা আমাদের সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সাপোর্ট করার জন্য এইভাবে। তো চলুন শুরু করি আজকের এপিসোড, যে এপিসোডটা আপনারা হয়তো কখনো এর আগে শোনেননি। এই ঘটনাটা আমার জীবনে ঘটেছে কিছু মাস আগে। তো বলি, আমরা কিছু বন্ধুরা ঠিক করি যে আমরা একটা নর্থ বেঙ্গলের দিকে একটা ট্যুর করব বাইকে। কারণ কোথাও না কোথাও আমার প্যাশন ছিল আমি রাইড করব, তাই আমি একটা টিম লিড করেছিলাম। তো আমি এখান থেকে বলছি, আমি জায়গার নামটা নেব না, দার্জিলিং অঞ্চলের একটা গ্রাম্য জায়গায় গেছিলাম আমরা। তো যাওয়ার সময় যেদিনকে আমরা যাই, যে প্ল্যানটা করি যে এখান থেকে আমরা 2-3 দিনের জন্য পাহাড়ে আমরা যাব, এই যে আমাদের ঘোরাটা, এই ঘোরাটা যে কতটা আমাদের জন্য ভৌতিক এক্সপিরিয়েন্স হবে সেটা আমরা কোনোদিন জানতে পারিনি। জানলে হয়তো প্রিকশনস নিতাম। অগস্ট মাসে আমি আর আমার টিম এখান থেকে রওনা দিই কলকাতা থেকে দার্জিলিং এর অঞ্চলের সেই জায়গাটা উদ্দেশ্যে। পাহাড়ের ওই গ্রামটি কালিম্পং ডিস্ট্রিক্টেরই একটা ছোট্ট এলাকার মধ্যে পড়ে, খুবই নিরিবিলি জায়গা, খুব কম টুরিস্টরা ওখানে যায়, প্রকৃতি খুব সৌন্দর্য। ওখানে আমরা যখন যাচ্ছি আমাদের কোনোদিন মনেই হয়নি যে আমরা এরকম কোনো কিছুর সঙ্গে দেখা হবে আমাদের, এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। জায়গাটা খুব সুন্দর। আমরা পৌঁছাই ঠিক সন্ধে হয়ে যায় 6টা। আশেপাশের এনভায়রনমেন্ট নিস্তব্ধ। আর যেই সময়টা গেছিলাম সেই সময়টা না গ্রীষ্মকাল না শীতকাল, ঠিক তার মাঝামাঝি অগস্ট মাসে। আমরা রাত্রিবেলা ওখানে একটা পার্টি করি, যেরকম আমরা সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করি, একটা পার্টি করি। তো অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু অ্যালকোহল, মিট এগুলো ছিল পার্টিতে। তো তখন আমরা আমাদের নিজেদের মেজাজে, নিজেদের খেয়ালের মধ্যে আমরা একটা পার্টি শুরু করি, সবাই মিলে অনুষ্ঠান করছি। অনুষ্ঠান করতে করতে আমরা ভাবতে পারিনি যে রাত্রির এতটা পেরিয়ে যাবে। তখন ঠিক বাজে রাত 2:30। হঠাৎ আমার কি মনে হলো যে অনেকটাই রাত হয়েছে, তো গিয়ে এবারে আমি আমার নিজের রুমে গিয়ে বিশ্রাম করব। তো আমি যখন যাচ্ছি, আমার সঙ্গে আমারই বন্ধু, সে আমাকে বললো যে এতটা তুমি নিচে যেও না, আমি তোমাকে ছাড়তে যাচ্ছি। তো আমার বন্ধু আমাকে নিয়ে আমার রুমে ছেড়ে দিয়ে সে চলে আসে। সে এসে তাদের পার্টিটা সে কন্টিনিউ করে, কারণ পরের দিন সকালবেলা আমাদের সাইট সিনে যাওয়ার কথা, তাই জন্য একটু তাড়াতাড়ি আমি শুয়ে পড়ি। তো আমি সেদিনকে কিছুই বুঝতে পারিনি। পরের দিনকে আমার যে বন্ধুটা ছিল সেই বন্ধুটা আসে সকালবেলা। সকালবেলা এসে আমরা আমাদের মতন সাইট সিনে চলে যাই, সাইট সিনটা করি, খুব সুন্দর জায়গাগুলো আমরা ঘুরি, 5-6টা জায়গা। আবার বিকেলবেলা আমরা এক জায়গায় হই। বিকেলবেলা যখন আমরা এক জায়গায় হই তখন আবার আমাদের মধ্যে সেই আনন্দ হই হই হই, একটা ফুর্তির ব্যাপার, একটা আনন্দ আমেজের ব্যাপার। বন্ধুরা মিলে আবার আমরা সেই অ্যালকোহল, মিট এইসব নিয়ে বসি। আমাদের আবার সেই দিনকে রাত্রি 2:30-3টে বেজে যায়। কিন্তু সেদিনকে হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। বৃষ্টি নামার ফলে আমরা 3টের মধ্যেই আমরা আমাদের পার্টি র্যাপ আপ করে যে যার রুমে চলে আসি। যখন আমি আমার রুমে আসি, আমার সঙ্গে আমার বন্ধুটাও রুমে আসে। প্রথমেই আমার বন্ধু এসে আমাকে একটা কথা বলে যে তুমি কি জানো এই জায়গাটা একটু হন্টেড। আমি বললাম, কি বলছিস, আমি তো এখনো কিছু ফিলই করতে পারিনি। বলছে, না আমি ফিল করেছি এই জায়গাটা খুব হন্টেড। কালকে আমাদের সঙ্গে কিছু ভৌতিক জিনিস ঘটেছে, সেটারই ব্যাখ্যা আমি আমাদের হোটেল মালিকের কাছে গিয়ে তার কাছ থেকে জানতে চাইলাম যে এরকম কোনো কিছু হয়েছে নাকি এটা আমাদের
নেশায় হয়েছে। আমার বন্ধু গিয়ে আমাকে বলছে যে এরকম ঘটনা ঘটেছে। তখন আমি ওকে বলি যে কি ঘটনা ঘটেছে সেটা একটু আমাকে বল। তখন আমার বন্ধু আমাকে বলছে যে প্রথম দিন রাতে যখন তোমাকে আমি তোমার ঘরে ছাড়তে যাই, যখন আমি ফিরছি তখন ঠিক পাক্কা 3টে বাজে। একটা 3 মাথার মোড় আমাদের হোটেল থেকে ঠিক উপরের দিকে উঠে যাচ্ছে। সেই 3 মাথার মোড়ে বাঁ দিকে চলে যায় কিছু কাপলসদের হোমস্টে আর একটা অ্যাবান্ডেন্ড ভিলা। আর তার ডান দিকে আমাদের বন্ধুরা যে হোটেলটায় উঠেছে সেই হোটেলে আমাদের গন্তব্যস্থল, সে সেখানে যায়। কিন্তু সে হঠাৎ করে 3 মাথার মোড়ে দাঁড়িয়ে যায়, কিছু একটা দেখলো। সে বলছে আমি দাদা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলাম যে এটা আমি কি দেখছি আমার চোখের সামনে। দেখছে একটা সাদা কাপড় পরা একটা ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, তার পা দেখা যাচ্ছে না, তার মুখে সেই মানুষের যে মুখ সেরকম কোনো মুখ কিন্তু সে বুঝতে পারছে না। একটা অবয়বের মতন একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে তখন ভাবছে যে তখন কি করব। আমার বন্ধুটা খুব সাহসী, তাই সে সাথে সাথে একটা সিগারেট জ্বালিয়ে নেয়। সিগারেট জ্বালানোর সাথে সাথেই যখন উপরের দিকে তাকায় দেখছে ওই অবয়বটা আর নেই। তো সে নিজের খেয়ালে বললো তাহলে হয়তো আমার একটা চোখের ভুল, তাহলে আমি আমার হোটেলে চলে যাই। সে তার হোটেলে চলে যায়। তারপরের দিনকেও যখন বৃষ্টি নামে তখন সে ওখানে সিগারেট খেতে গিয়ে দেখে আবার সেই ছায়া মূর্তিটা সেখানে দাঁড়িয়ে আছে। এই ভদ্রমহিলা খেয়ে ও ঠিক বুঝতে পারলো না, কিন্তু ভাবলো হয়তো কোনো ওখানকার গ্রামবাসীর লোকজন হবে হয়তো যে ওখানে থাকে। কিন্তু সে তখনও ভাবতে পারছে না যে সে কি দেখলো। তাই সে চলে যায় হোটেল মালিকের কাছে। হোটেল মালিককে গিয়ে বলে আমি কাল রাতে এরকম একজন ভদ্রমহিলাকে দেখলাম সাদা শাড়ি পরা। প্রথমে হোটেলওয়ালা তাকে কিছু বলতে চায় না, বলছে যে এরকম অনেক সময় আমাদের হয়ে থাকে, আপনি এটার ভিতরে পড়বেন না, আপনি চলে যান। আমার বন্ধু তাকে চাপ দেওয়াতে সে তখন বলে ফেললো যে হ্যাঁ আমাদের এখানে একটা হোটেল আছে, যে হোটেলটা একটা সময় রমরমা চলতো। সে তাকিয়ে দেখে যে ওই উপরে দেখছেন যেখানে কটেজ গুলো রয়েছে, যেখানে কাপলসরা স্টে করে, তার পাশে দেখছেন একটা ভাঙাচোরা একটা বিল্ডিং রয়েছে। তখন আমার বন্ধু বলেছে হ্যাঁ একটা বিল্ডিং তো দেখা যাচ্ছে। বলছে এখানকার একটা সময় জনপ্রিয় হোটেল ছিল সেটা। যে হোটেল আলা হোটেলটাকে কিনেছিল, প্রথমে তার হোটেলটা চলছিল না কিছুদিন। সে সেখানে অনেক পুজো আচরা করে, কিন্তু এ পুজো আমাদের পুজোর মতন নয়। সে কিছু তন্ত্র সাধনা করেছিল ওখানে। তন্ত্র সাধনা দিয়ে সেই জায়গায় এমন কিছু প্রেত আত্মাকে ডাকে, সেই প্রেতরা অনেক বিজনেসটাকে বানানোর সাহায্য করেছিল। এটা অনেক সময় আপনারা শুনবেন যে অনেক জায়গায় কিন্তু এরকম প্রেতক্রিয়া করা হয়। এই যে হোটেলটা যখন রমরমা চলছিল সেই লোকের রোজ হোটেল হাউসফুল থাকতো। হঠাৎ একদিন 6 থেকে 7 মাস পর শোনা যায় সে ভদ্রলোক আর নেই। মানে উনি অপঘাতে মৃত্যু হয়েছিল। কিরকম অপঘাতে মৃত্যু? কিছু দেখে হয়তো উনি ভয় পেয়ে ওনার স্ট্রোক হয় আর উনি মারা যান। তারপর থেকে ওই হোটেলটা আর কেউ চালাতে পারে না। তার ফ্যামিলির লোকজন চালানোর চেষ্টা করাতেও সেই হোটেলটা আর চলে না। আস্তে আস্তে দিন যায়, আস্তে আস্তে হোটেলটা নষ্ট হতে থাকে, এখন একটা অ্যাবান্ডেন্ড বিল্ডিং হয়ে যায়। তাই ওখানকার লোকেরা দেখে প্রত্যেক রাত্রিবেলা 3টের পর কোনো একটা ভদ্র মহিলা সেই বাড়ি থেকে বেরায়, আশেপাশে ঘোরে, আবার সেই বাড়ির মধ্যে মিলিয়ে যায়। এইগুলো ছিল হচ্ছে সেই গ্রামের একটা ঘটনা। এরপর শুরু হয় আমাদের সঙ্গে একটা তাণ্ডব। কিরকম তাণ্ডব? আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার ডিসাইড করি যে পরের দিন সকালবেলা আমরা সাইট সিন করতে করতে, দার্জিলিং ঘুরতে ঘুরতে মিরিক হয়ে আমরা শিলিগুড়ি চলে আসবো। সবাই মিলে আমরা ডিসাইড করি সকাল 6টার সময় আমরা উঠবো, 6:30টায় আমরা ব্রেকফাস্ট করব, আর 7টার মধ্যে আমরা বেরিয়ে যাব। পাহাড়ি রাস্তায় যখন আমরা বাইক চালাই আমরা কিলোমিটারটাকে মাইনে রাখি না, কারণ আপনি 100 কিলোমিটার 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে, কারণ পাহাড়ি রাস্তা আপস অ্যান্ড ডাউন থাকে, অনেক রকম জিনিসপত্র আমাদেরকে মেনটেন করে চলতে হয়। তাই আমরা ডিসাইড করি যে আমরা যদি 7টার সময় বেরাই তাহলে আমরা শিলিগুড়ি সাইট সিইং করে 7টা থেকে 8টার মধ্যে পৌঁছে যাব। হঠাৎ সকাল হয়, হঠাৎ আমার যে বন্ধুটা
যে এই ঘটনাগুলো দেখেছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? আমাদের এই গ্রুপের একজন ভদ্রলোকের বাইক হঠাৎ রাত্রিবেলা খারাপ হয়ে যায়। সে সেই ভদ্রলোকের সঙ্গে বাইকটা ঠিক করতে চলে যায়। আর আমার বাকি যে সদস্যরা ছিল তারা আমরা অপেক্ষা করতে করতে 7টার জায়গায় 7:30 হয়ে যায়। তখন আমরা ডিসাইড করে উঠতে পারছি না যে আমরা কি করব, কারণ একজনকে পিছনে ফেলে রাখায় আসাটা আমাদের জন্য ঠিক মানানসই যায় না। আমরা সবসময় গ্রুপে যাই, আমরা একটা জায়গায় ঘুরতে গেলে তো তখন আমরা ফোন করি, ছেলেটা বলছে যে আমাদের কিছু সময় লাগবে, মিস্ত্রি এসে পৌঁছায়নি। সময়টা তখন বেজে গেছে ঠিক 8টা। এখন আমরা ভাবছি যে 8টা বেজে গেছে, কটার মধ্যে বেরাবো। আমরা এটা বুঝতে পারছি না যে এই জিনিসটা হয়তো আমাদেরকে দিয়ে করানো হচ্ছে। আমার বন্ধুরাকে লাস্টে বলা হলো যে তাহলে আমরা আস্তে আস্তে এখান থেকে রওনা দিই, মাঝে রাস্তায় কোনো একটা জায়গায় ওর সঙ্গে আমরা দেখা করে নেব। তো আমার বন্ধু রাজি হয়ে যায়। তখন বেরাতে বেরাতে আমাদের বেজে গেছিল সকাল 10টা। যখনই আমরা হোটেল থেকে বেরাই, পাহাড়ি এলাকা, অগাস্ট মাস, হঠাৎ মুরছিয়ে পড়লো হচ্ছে বৃষ্টি। এমন বৃষ্টি পড়লো যে আমরা সামনে কিছু দেখতে পাচ্ছি না। অথচ হোটেল থেকে আমরা 400 মিটার দূর এগিয়ে একজনের বাড়িতে গিয়ে দাঁড়ালাম, কারণ এত জোরে বৃষ্টিতে আমরা চালাতে পারলাম না। 1 ঘন্টা পর বৃষ্টি থামলো। আমরা 1 ঘন্টা পর সেখান থেকে বেরাই। বেরিয়ে আমরা আমাদের প্রথম সাইট সিন জায়গা, সেটা হচ্ছে ডেলো পাহাড়। ডেলোতে গিয়ে পৌঁছাই, তখন বেজে যায় প্রায় 1:30। তখন আমরা ভাবছি যে ডেলোতে যদি 1:30 বেজে যায়, আমরা বাকি সাইট সিন করে ফিরবো কখন? ইতিমধ্যে আমার বন্ধুটা ফোন করে বললো যে তার সব কাজ হয়ে গেছে, সে ডেলোতে চলে আসছে। আমরা ডেলো পাহাড় ঘুরলাম। ঘুরতে ঘুরতে আমাদের বেজে গেছে 2:30। আমরা সেখানে লাঞ্চের জন্য দাঁড়ালাম। ততক্ষণে আমার বন্ধু পৌঁছে যায়, আর ওখান থেকে আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করি। এই জার্নি দিয়ে যখন আমরা যাচ্ছি, আমাদের কিছু পদ ভোলা ভূত বলা হয়, সেরকম আমাদের সঙ্গে দিন দাহাড়ে হলো। হঠাৎ একটা কালো থার আমাদেরকে জিজ্ঞেস করলো আপনারা যাচ্ছেন কোথায়। আমরা বললাম যে আমরা কালিম্পং যাচ্ছি। সে বলছে আমাকে ফলো করুন। আমরা পুরো হিপনোটাইজার মতন হয়ে গেলাম। তাকে ফলো করতে করতে আমরা উল্টো দিকে চলে গেলাম, যেদিকে কালিম্পং তার উল্টো দিকে। কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ আমাদের মাথায় স্ট্রাইক করলো যে আমরা উল্টো দিকে যাচ্ছি কেন, আমরা তো যাচ্ছি কালিম্পং। সামনের দিকে তাকাতেই সেই কালো থারটা আর দেখা গেল না। আমরা আবার পিছন দিকে ফিরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দার্জিলিং। তা আমরা দার্জিলিং এর দিকে যেতে গেলাম। ওখান থেকে কালিম্পং থেকে দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে যায় ঠিক বিকেল 6টা। আমাদের এতক্ষণ সময় লেগে গেল। আমরা দার্জিলিং পৌঁছালাম। দার্জিলিং পৌঁছে আমরা ঠিক করলাম যে এখন দার্জিলিং বাজে 6টা, আমাদের দার্জিলিং থেকে শিলিগুড়ি যেতে মিনিমাম 6 ঘন্টা লাগবে। তার মানে রাত 12টার আগে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারবো না। তাহলে কি করা যায়? হঠাৎ আমার একটা বন্ধু বলল একটা কাজ করি, আমরা মিরিকে থেকে যাই। আমরা তাতেই রাজি হয়ে গেলাম যে ঠিক আছে, মিরিক তো বেশি দূর না। কিন্তু আমাদের সঙ্গে শুরু হয় ঠিক দার্জিলিংটা যখন ছাড়াবো, তখন থেকে আমাদের সঙ্গে কিছু ভৌতিক জিনিস শুরু হয়। যেহেতু আমরা থাকবো মিরিকে, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা মিরিকে গিয়ে আমাদের রাত্রিবেলা কাটাবো, কিন্তু রাত্রির বেলা আমরা একটা পার্টি করতে চাই। কি পার্টি? এটা একটা সাকসেস পার্টি। কারণ আমরা আমাদের এই যে রাইডটা কলকাতা থেকে নর্থ বেঙ্গল, এইটার কমপ্লিশনে আমরা একটা পার্টি করতে চাই। তো দার্জিলিং এর জায়গা থেকে আমরা আবার তুলে নিলাম কিছু চিকেন আর তুলে নিলাম একটা অ্যালকোহল। আমরা সেইখান থেকে শুরু করলাম আমাদের জার্নি। কিন্তু বলে দিই, অ্যালকোহলটা ছিল আমার কাছে। তাই এই যে পুরো ভৌতিক ঘটনাটা যেটা আমার বন্ধু দেখেছে নিজের চোখে, এখন সেই জিনিসটা চলে আসলো আমার উপরে। আমি বাইকে বসলাম, বাইক স্টার্ট দিলাম। আমরা বাইকে করে যখন স্টার্ট করি এখান থেকে জার্নি, আমরা দার্জিলিং এর থেকে মিরিকের পথে যাওয়ার পরে প্রথম আমরা একটা জঙ্গল, একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাই, যেটা তোমরা সবাই জানো, যেটার নাম হচ্ছে লামাহাটা। লামাহাটা কিন্তু অনেক রকম ভৌতিক ঘটনা ঘটে এসছে, কিন্তু আমাদের সঙ্গে যখন ঘটনাটা ঘটেছে তখনই আমরা বুঝতে পেরেছি ভৌতিক ঘটনা কাকে বলে। লামাহাটা যখন ঢুকছি তখন বাজে ঠিক 7:30। আর লামাহাটা ঢোকার পরে ওয়েলকাম টু লামাহাটা, এত সুন্দর একটা জায়গা। প্রথমে ভেবেছিলাম লামাহাটায় দাঁড়িয়ে ফটো তুলবো, কিন্তু এতটাই রাত গড়িয়ে এসছে। পাহাড়ে রাত 7টা মানে আমাদের এখানকার রাত 10টা থেকে 10:30টার মতন। নিরিবিলি নিস্তব্ধ জায়গা, কোনো বাড়িতে আলো দেখতে পাচ্ছি না। টিমের লাইট কিছু জ্বলছে, যেগুলো ছোট ছোট চায়ের দোকান, সেগুলোও বন্ধ হয়ে গেছে।
কিছু রাস্তার উপরে যে হোটেলগুলো আছে সেগুলো লাইট খুব টিম টিম করে জ্বলছে, আর হোটেলে যেরকম লাইট থাকে সেরকম। পাশ দিয়ে পাইন ফরেস্ট আর মাঝখান দিয়ে রাস্তা, ওরকম জায়গা দিয়ে যখন আমরা ঢুকি, আমার ইন্টারকমে সবার আগে একটা মেসেজ আসে, দাদা সাবধানে চলো, আমি কিন্তু একটা জিনিস দেখেছি। আমি ওকে বললাম, তোকে কিছু দেখতে হবে না, তুই শুধু বাইকগুলোকে দেখে ফলো কর। বলছে ঠিক আছে। কিছুটা রাস্তা লামাহাটা ডিপ যখন আমরা একদম ভিতর গভীরে ঢুকে গেছি, তখন আবার আমার কাছে একটা ইন্টারকমের মেসেজ আসে, দাদা আমি একই জিনিস বারবার দেখছি। তখন আমি ওকে বলি যে সামনের দিকে তাকিয়ে চল, বেশি ডিস্টেন্স মেনটেন করিস না, ক্লোজ কম্ব্যাটে চল আমাদের সঙ্গে। তো বললো যে ঠিক আছে। কিছুটা রাস্তায় এগানোর পর হঠাৎ আমার কি মনে হলো যে আমি একটু বেশি দ্রুত বাইক চালাচ্ছি পাহাড়ি এলাকায়। পিছনে ঘুরে দেখছি আমার বন্ধুরা নেই, অনেক দূরে। আমরা তখন একটু বুকটা ভয় ভয় করছে যে এরকম অন্ধকার, লাইট নেই, তা আমি কি করব। একদম দাঁড়িয়ে গেলে পর কোনো কোনো জঙ্গলি অ্যানিমালসদের অ্যাটাকও হতে পারে। তখন মাথায় কিন্তু ভৌতিক জিনিসটা কাজ করছিল না। তখন এটাই ভাবছিলাম যে যদি কোনো পশু পাখিতে যদি অ্যাটাক করে দেয় রাত্রিবেলা। তাই আমি আমার বাইক থামাইনি, ধীরে গতিতে চালাচ্ছি, ইন্টারকমে কানেক্টেড রয়েছে সবার সঙ্গে। আস্তে আস্তে সবাই আবার কিছুক্ষণ হলো এক জায়গায় চলে আসলাম। আবার আধা ঘন্টা বাইক চালানোর পর কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছনে দেখছি কাউকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমি কি খুব তাড়াতাড়ি বাইক চালাচ্ছি, নাকি কেউ আমাকে একটু ডিস্টেন্স মেনটেন করাচ্ছে আমাদের বন্ধুদের থেকে। কিছুটা যাওয়ার পর আমি আমার বন্ধুর সঙ্গে আবার ইন্টারকমে ব্যাক করে বলছি আমার পিছনটা ছাড়িস না। বলছে যে তুই তাড়াতাড়ি বাইক চালাচ্ছিস। আমি তো বাইক এত তাড়াতাড়ি চালাচ্ছি না, আমি আমার মিটারে দেখতে পাচ্ছি আমি 40-45 স্পিড মেনটেন করছি, কিন্তু এতটা ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, কি করবো বোঝা যাচ্ছে না। কিছুটা রাস্তা যাচ্ছি, যাওয়ার পর প্রথম যে জিনিসটা আমার সঙ্গে হলো, হঠাৎ করে দেখি আমার বাইক ম্যাল ফাংশন করছে। কি ম্যাল ফাংশন করছে? আমার বাইক আর পিক আপ নিচ্ছে না। এমন মনে হচ্ছে আমার বাইকটা প্রচন্ড ভারী হয়ে গেল। আমার বাইকের পিছনে হয়তো কেউ বসে আছে, এরকম ভারী ভারী লাগছে। বাইকটা আর দ্রুত এগাচ্ছে না। অনেকটা পিক আপ দেওয়ার পর বাইকে আওয়াজ হচ্ছে, কিন্তু বাইকের স্পিড কিছুতেই বাড়ছে না। এরকম সময় কিছুক্ষণ চালানোর পর হঠাৎ করে দেখছি আমার বাইকের হেডলাইটটা নিভে গেল, আমার বাইকে ফগ লাইট গুলোও নিভে গেল। আমি বুঝতে পারলাম না কি হলো। এদিকে আমার বাইক কিন্তু পিক আপ নিচ্ছে না। এমন হচ্ছে যে আমার বাইকে হয়তো পিছনে কেউ বসে আছে, আর আমার বাইকটা সামনের দিকে এগাতেই চাইছে না। আমি ভগবানের নাম করে খুব দ্রুত বাইকটা চালানোর চেষ্টা করি, কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরে একটা অদ্ভুত জিনিস ঘটলো আমার সঙ্গে। আমার বাইক বন্ধ হচ্ছে না, কিন্তু আমার বাইকের সব লাইট বন্ধ হয়ে গেল। ইভেন কি আমার বাইকের মিটারের আলোটা পর্যন্ত বন্ধ হয়ে গেল। এরকম অবস্থায় আমি আমার পিছনে যা বন্ধুরা আছে তাদেরকে বললাম যে আমার বাইক কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাই আমাকে কিন্তু সাপোর্ট দিস। কিছুটা বলার পরে আমি ভগবানের নাম করতেই আমার বাইকের সব লাইট চলে আসলো। এমন হলো যে আমার বাইকের পিছনে হয়তো কেউ বসে নেই, এরকম হালকা হয়ে গেল, আর বাইক দ্রুত গতিতে চলতে লাগলো। এতটাই স্পিড আমার বাইক নিয়ে নিল পাহাড়ে যে আমার পিছনের বন্ধুরা 1.5 কিলোমিটার দূর একটা ডিস্টেন্স মেনটেন হয়ে গেল। এরকম সময় হঠাৎ করে দেখছি আবার ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে আর কিছু নেই, শুধু আমি, পিছনে আমার বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না। যেতে যেতে আমার বাইকে আবার একই রকম লাইট নিভে যায়। আমি তখন ভাবি সেটা কি হচ্ছে আমার সঙ্গে। তখন বেজে গেছে রাত্রি 8:30। আমি ভাবছি যে আমার বাইকের সঙ্গে কি হচ্ছে এরকম, আর এইখানে যদি আমার বাইক স্ট্র্যাডেল হয়ে যায় তাহলে আমার বাঁচাবে এটা কে, আমি কি করব, মাথায় আমার হাজারটা প্রশ্ন। কিন্তু আমি আমার ভগবানের নাম করা বন্ধ করিনি। আমি বাইক এর অ্যাক্সিলারেটর দাবিয়ে রেখে যতটা স্পিডে চালানো যায় চালাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার বাইকে নিশ্চয়ই কেউ বসে আছে। আমার বাইক আবার ভারী হয়ে যায়। এরকম করতে করতে আমার পিছনে বন্ধুরা আমাকে পেয়ে যায়। তারা সেই 1.5 কিলোমিটারের ডিস্টেন্সটা কভার করে নেয় খুব তাড়াতাড়ি। আমি আমার বন্ধুকে বলতেই আমার বাইকের আবার লাইট নিভে যায়। তখন আমি আমার বন্ধুকে বলছি যে তুই একটু সামনে এগা, আমি তোর পিছনে থাকি, কারণ আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না। এরকম ভাবে কিছুটা যাওয়ার পর আমার বাইক একদম ধীরে গতিতে চলে আসে, যেন কি আমার বাইক আর এগাতেই পারছে না। আমি আমার আরেকটা বন্ধুকে বলি যে পিছন থেকে বাইকটা পা দিয়ে ঠেল,
বাইক যেন এখানে না দাঁড়ায়। এখানে যদি বাইক দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু বিপদ হবে আমাদের। কারণ কি, পাহাড়ে ওরম জায়গায় যেখানে কোনো মানুষজন নেই, যদি আমরা আটকে পড়ি তাহলে বাঁচাবেটা কে? এরকম করতে করতে প্রায় ঘন্টা দেড়েক আমরা পৌঁছাই এমন একটা লোকেশনে, যে লোকেশনের নাম হচ্ছে সীমানা। সীমানায় যখন এসে পৌঁছাই তখন আমরা একটা শান্তির নিঃশ্বাস ফেলি। শান্তির নিঃশ্বাসটা ফেলি এই কারণে যে সেখানে অনেক হোটেল পাওয়া গেছে, অনেক লাইট রয়েছে, লোকজন রয়েছে। আর আমার বাইক ঠিক সীমানায় এসে বন্ধ হয়ে যায়, প্রচন্ড হিট হয়ে যায় বাইকে। তখনও বুঝিনি আমার বাইকের সঙ্গে কি প্রবলেম হচ্ছে। দেখলাম আমার বাইকের ফিউজ গলে গেছে। আমি ফিউজটাকে পাল্টে দিলাম, আর বন্ধুদেরকে বললাম এখন বাজে ঠিক রাত্রি 8:30 থেকে 9:45, এরপরে কি আমাদের আগানো উচিত? তো আমার বন্ধুরা বলে না, আজকে তাহলে রাতটা আমরা সীমানাতেই থেকে যাই। তো যেহেতু আমার বন্ধুরা বললো, ওখানে একটা হোটেলে গিয়ে কথা বললো, 3-4টে হোটেল, কিন্তু আমরা এমন সময় গেছিলাম যেটা ইন্ডিপেন্ডেন্স ডের কাছে, তো প্রত্যেকটা হোটেল হাউসফুল। আমরা রাতে এবার কোথায় থাকবো? আমরা এই ভাবনা চিন্তা করে আমরা ডিসাইড করলাম যে না, আমরা এখান থেকে বেরাই। তবে বেরানোর আগে ওখানেও একটা আমাদের সঙ্গে ভৌতিক ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? আমাদের সঙ্গে যে বন্ধুরা গেছিল তাদের ওয়াইফরাও গেছিল সঙ্গে। তো তখন আমার বন্ধুদের ওয়াইফরা বলছে আমরা একটু ওয়াশরুমে যাবো, অনেকক্ষণ বাইকে ছিলাম, এবার একটু ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। তো আমরা ওয়াশরুম খোঁজ করতে গিয়ে সীমানার ঠিক একদম শেষ মাথায় একটা পাবলিক ওয়াশরুম পাই। তো আমার বন্ধুরা আগে সেই জায়গাটাকে গিয়ে চেক করে যে সেই জায়গাটা সেফ কিনা। প্রথম আমার বন্ধু গিয়ে দেখে যে লেডিস ওয়াশরুম তালা লাগানো, পাশেই জেন্টস ওয়াশরুম খোলা। তো আমার বন্ধু বললো জেন্টস ওয়াশরুমে এখন কেউ নেই, তাই মেয়েদেরকে বললো যে তোমরা জেন্টস ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমার বন্ধুর ওয়াইফরা যখনই ওয়াশরুমের ভিতরে ঢুকতে যায়, তারা ঢুকে যখন বেরাচ্ছে, তারা দুজন মহিলা ঢুকলো, কিন্তু যখন সে বেরায় একটা 3 নম্বর মহিলাও তার পিছনে দাঁড়িয়েছিল। কে ছিল ওই 3 নম্বর মহিলা? কেউ বুঝতে পারেনি। আমি অনেক দূর থেকে দেখছি যে ওখানে 4 জন দাঁড়িয়ে আছে, আমার বন্ধু আর 2 জন বান্ধবী, আর তার পিছনে ঠিক একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এবার আপনারা হয়তো বলতে পারেন যে সেখানে পাবলিক ওয়াশরুম যে পরিষ্কার করে সে থাকতে পারে, যে মেনটেন করছে সে থাকতে পারে, কিন্তু এরকম কিছুই না। প্রথমে আমার বন্ধু পিছন দিকে তাকিয়ে একটু ঘাবড়ে যায়, কারণ সে একটা অবয়বের মতন একটা জিনিস দেখে, পুরোপুরি হিউম্যান ফিগার সেটা সে বুঝতে পারেনি। টিমটিমে লাইট জ্বলছিল, যদিও হলুদ লাইট যেগুলো হয়। তো আমরা বুঝতে পেরেছি যে কিছু না কিছু একটা ভৌতিক জিনিস ঘটতে চলেছে এখানে। তাই ইশারা দিয়ে বন্ধুকে বললাম তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চল, এখানে থাকাটা ঠিক নয়। আমার বন্ধুরা তাড়াতাড়ি ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে আমরা ওখান থেকে আবার শুরু করলাম আমাদের জার্নি। দেখলাম আমরা নেক্সট যে জায়গাটা গিয়ে দাঁড়াবো সেই জায়গাটা যেন মিরিক হয়। তবুও এখানে আমাদের কিন্তু ঘটনা থামেনি। এরপরে যখন আমরা এগাই তখন আমার বাইকে একদম পাওয়ার নিচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় একটা লাইট নেই। আমার বন্ধু বলছে যে দাদা আমি তোমার আগে যাই, তুমি আমার পিছনে আসো, কারণ তুমি তোমার বাইকে কোনো লাইট পাচ্ছ না। স্বাভাবিক, আমার বাইকের হেডলাইট ফগ লাইট কিছুই কাজ করছে না। সেই মুহূর্তে আমার বন্ধু আগিয়ে যায়, আমি ঠিক তার পিছনে থাকি। কিছুটা এগোনোর পরেই আমার বাইকে এমন একটা ম্যালফাংশন শুরু হলো যে আমার বাইকটা হয়তো ওখানেই বন্ধ হয়ে যাবে। কিন্তু কোথাও না কোথাও আমার বুকের বিশ্বাস ছিল আমার ভগবান আমার সাথে রয়েছে, তাই আমার বাইককে সেখানে বন্ধ হতে দেয়নি। চারপাশে যখন তাকাচ্ছি তখন একটা প্যারানর্মাল অ্যাটমসফিয়ার এরকম একটা মনে হচ্ছে যে কেউ আমাদেরকে ধাওয়া করছে, কেউ চাইছে আমরা দাঁড়িয়ে যাই। তাই আমরা ইন্টারকমে সবাইকে বললাম যে একটু নিজেদেরকে ফলো রেখে। এখানে একটা হঠাৎ একটা ভৌতিক ঘটনা ঘটলো যে আমরা আমাদের সঙ্গে যে বাইকগুলো রয়েছে তাদের হেডলাইট ফগ লাইট জ্বলছে, হঠাৎ কেউ আমাদের যে মিরর আছে বাইকে সেই মিররে পিছনের রিফ্লেকশনে কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না, প্রত্যেকের আয়না কালো হয়ে গেছে, ব্ল্যাক মিরর যাকে বলে। কেউ কাউকে বুঝতে পারছে না, অথচ আমরা দেখতে পাচ্ছি লাইট রয়েছে। এটা হঠাৎ দেখাতে আমরা বুঝতেই পেরে গেলাম যে এটা আমাদের সঙ্গে নর্মাল কিছু হচ্ছে না, এটা একটা প্যারানর্মাল জার্নি হচ্ছে, যেখানে কেউ হয়তো আমাদেরকে পিছা করছে। হঠাৎ আমরা ওখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে আসতে আসতে পাহাড়ের এমন একটা জায়গায় যাই যেখানে মিরিক ঢোকার ঠিক আধা ঘন্টা আগে রাস্তায় ঘন কুয়াশা নেমে আছে। এটাও একরকম বাধা আমাদের জন্য। কেন? আমার বাইকের কোনো লাইট জ্বলছে না,
আমার বন্ধুদের বাইকের লাইট নিয়ে যাচ্ছি, কিন্তু এত ঘন কুয়াশা যেখানে ফগ লাইটে এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। হঠাৎ করে এরকম অবস্থা দিয়ে আমরা চলছি। যেতে যেতে আমরা পৌঁছালাম মিরিক। মিরিক ঢুকতেই যে প্রথম জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা হোটেল খুঁজছি। রাত তখন বাজে 10:30। মিরিকে কোনো হোটেল পাওয়া যাচ্ছে না, আমার বাইক চালু হচ্ছে না। মিরিকে চার মাথার মোড়ে আমার বাইক নিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, আমার সঙ্গে আমার বন্ধুরা দাঁড়িয়ে গেল। দুটো বন্ধু চলে গেল হোটেলের যে হোটেল খোঁজার জন্য। হঠাৎ তারা ফোন করে বলছে তাদের এখানে কোনো হোটেল নেই। আমরা 10 জায়গায় ফোন করলাম, কোনো হোটেল নেই। হঠাৎ করে আমার বন্ধু বলছে এখানে এমন একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, উনি বললো হোটেল উনি করে দিচ্ছেন। 5 মিনিটের মধ্যে একটা হোটেল পাওয়া গেল। সেই হোটেলে আমার বাইক নিয়ে কোনো মতো আমরা পৌঁছালাম। পৌঁছে আমার বাইক একদমই ডেড, আমার বাইক আর চালু হচ্ছে না। তবে মিরিক বলে আমি এইটুকুনি শান্তি নিঃশ্বাস ফেলেছি যে সকালে কিছু না কিছু উপায় আমরা ঠিক বার করে নেবো, কিন্তু রাতটা কোনোভাবে কাটানো। সেই রাতে আমাদের পেটে খাবার জোটেনি, কারণ কি মিরিকে সবকিছু বন্ধ হয়ে গেছে। আমাদের কাছে যেটুকুনি ছিল সেইটুকুনি নিয়ে আমরা রাত্রিবেলা ভাবলাম যে এইটুকুনি খেয়ে আজকে রাতে ঘুমিয়ে পড়বো। কিন্তু রাত্রিবেলা যখন সবার সঙ্গে কথা বলি, এটা যে শুধু একা আমার ভুল বা আমার মনের ভুল তা না, প্রত্যেকে যারা ছিল তারা কিছু না কিছু দেখেছে রাত্রিবেলা। কি দেখেছে? আমার পিছনের যে বাইক আছে সে আমাকে বলছে তুই যখন বাইক চালাচ্ছিলিস তখন তোর বাইক অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। কিছু জায়গায় যাওয়ার পর যখন তোর বাইকে সব লাইট বন্ধ হয়ে যায়, তোর বাইকের পিছনে হয়তো কাউকে, কোন একটা ফিমেল ফিগার সে দেখছে আমার বাইকের পিছনে বসে আছে, এরকম তার মনে হয়েছে। একদম পিছনে যে গেছিল সে বলছে যখন আমরা ইন্টারকমে ওই ঘন কুয়াশার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, যখন তুমি বললে দুটো গাড়ি আসছে, আমি সেখানে মাত্র একটা গাড়ি দেখতে পেলাম। তাহলে তুমি কি করে বললে দুটো গাড়ি? অথচ আমি দেখলাম দুটো গাড়ি পাস করতে। পাহাড়ে এরকম ইনসিডেন্ট ঘটতেই থাকে। আমার বন্ধুরা বলল যে আমি তোমাকে একটা জিনিস বলেছিলাম, আমি একটা জিনিস বারবার দেখেছি। আমরা কি দেখেছিস? বলছে যেই ভদ্র মহিলাটাকে আমি আমাদের হোটেলের সামনে দেখেছিলাম, কালিম্পং ডিস্ট্রিক্টের যে গ্রামটাতে ছিলাম আমরা, সেই ভদ্র মহিলা প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, অ্যাজ ইফ সে চাইছে আমরা এগাই না, আমরা বসে থাকি, আমরা দাঁড়িয়ে যাই। সে হয়তো কিছু চাওয়ার জন্যে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে। এইটা শুনে আমার কিছুটা খটকা লাগলো যে আমার পিছনে তাহলে কে বসেছিল। আমার এই যে আমার বাইকের যে ক্ষতিটা হচ্ছিল সেটা কি সেই করতে চাইছিল? কেন করতে চাইছিল? তারপরে হঠাৎ আমার মনে হয়, কারণ আমি কোথাও না কোথাও অকাল্ট সায়েন্স নিয়ে খুব ডিল করি, হঠাৎ আমার মনে পড়লো যে আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। মস্ত বড় ভুল কি করেছি? প্রথম ভুল করেছি অ্যালকোহল নিয়ে আমি যখন যাচ্ছিলাম আমার ব্যাগে ছিল অ্যালকোহল। আর এ যদি সেই মহিলা হয়ে থাকে যে আমাদের সেখানে রয়েছিল, যেখানে আমরা পার্টি চলছিল আমাদের, তাহলে সে কি খেতে এসেছিল? আমরা জানি যখন প্রেত হয়ে কোনো আত্মা ঘুরে বেড়ায় তার প্রথম পিপাসা থাকে মদ আর মাংস। এই পিপাসায় তাকে টেনে নিয়ে আসে। প্রথম রাতে যখন আমার বন্ধু ওই 3 মাথার মোড়ে যে ভদ্রমহিলাকে দেখেছিল, সে হয়তো আমাদের পার্টি স্থানে আসতে চাইছিল যেখানে আমরা অনুষ্ঠানটা করছিলাম, কারণ সেখানে আমাদের সঙ্গে ছিল মদ। কিন্তু আমার বন্ধুর সিগারেট জ্বালানোতে সে ওখান থেকে উধাও হয়ে যায়, কারণ কোথাও না কোথাও এটা আমাদের বিলিফ, আগুন থেকে এরকম প্রেতাত্মারা অনেক দূরে থাকে। দ্বিতীয় দিন যখন আমরা পার্টি শেষ করি তখন শুরু হয় মুষলধারায় বৃষ্টি, তাই সে সেদিনকেও ব্যর্থ হয়ে যায়। কিন্তু তার পরের দিনকে সে আমাদেরকে ধাওয়া করে, পিছা করে। যখনই আমরা মদটা কিনে ফেলি তখনই তার আসল তাণ্ডব শুরু হয়, যে আমার বাইক খারাপ হলে পর সে হয়তো সে মদটা খেতে পারে বা আমাদেরও ক্ষতি করতে পারে। কারণ আমরা ঠিক জানি না যে এরকম প্রেতাত্মাদের কি ইন্টেনশন থাকে। অনেক প্রেতাত্মাদের ইন্টেনশন থাকে প্রসেস করে নেওয়া, অনেক প্রেতাত্মাদের ইন্টেনশন থাকে শুধু মদ খাওয়া। তো সেই ইন্টেনশনে আমরা বুঝতে পেরেছিলাম যে সে হয়তো সেই মদটার জন্যই আমাদেরকে ধাওয়া করেছিল। কিন্তু আমাদের কোথাও না কোথাও আমাদের এরা বিশ্বাস থাকে যে আমাদের ভগবান আমাদেরকে বাঁচায়। তাই হঠাৎ রাত্রিবেলা আমার বাইক কোথাও দাঁড়ায় না, লাইট বন্ধ হয়ে গেছে,
নিচার আলো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার বাইক কিন্তু থামেনি। আমার বাইক হয়তো মনে হয়েছে পিছনে কেউ বসে আছে, কিন্তু আমার বাইক কোনোদিনই থামেনি। গন্তব্যস্থল মিরিকে এসে আমার বাইক কিন্তু থেমেছে, তারপর আমার বাইক আর চালু হয়নি। পরের দিনকে বাইকটা হয়তো রিপেয়ার করে আমরা নিয়ে এসেছিলাম। কিন্তু এরকম এনার্জি যখন আমাদেরকে ধাওয়া করে, আমাদের কিন্তু অনেক প্রোটেকশন নিতে হয়। তারপর আমরা ডিসাইড করি যে আমরা শিলিগুড়িতে গিয়ে একটা পুজো দেবো, হনুমান মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা আসি। আমার বাইক আসতে এখানে ঠিক লেগেছিল 7 দিন, কারণ আমার বাইক তারপরে আর ঠিক হলো না। কলকাতায় তাকে বড় লরিতে করে কলকাতায় আসে, আর আমরাও সেফলি চলে আসি আমাদের কলকাতায়। কিন্তু মরাল অফ দ্য স্টোরি আপনাদের এটাই বলবো যে যখন কোনো প্রেতাত্মা মারা যায়, কোনো মানুষ মারা যায়, যখন সে প্রেত আত্মায় কনভার্ট হয়ে যায়, আমরা বাঙালি, আমাদের জন্য প্রেত আত্মা কথাটাই ঠিক আছে, পিশাচ প্রেত আত্মা, কারণ জিন হয়ে যায় মুসলিম তন্ত্রতে। কিন্তু বাংলা তন্ত্রতে যদি আমরা চলেছি তাহলে তারা প্রেত পিশাচ এরকম থাকে। আর আমাদের মধ্যে যে 5টা এলিমেন্ট আছে, তার মধ্যে যখন কেউ মারা যায়, 2টো এলিমেন্ট ইমিডিয়েটলি নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট, একটা হচ্ছে আর্থ এলিমেন্ট। মানে আমার খাওয়ার শক্তি আর পান করা জল খাওয়ার শক্তিটা নষ্ট হয়েছে। তাই যখন কেউ প্রেত আত্মায় কনভার্ট হয়ে যায়, সবার আগে সে খেতে চায় কাঁচা মাংস, কাঁচা মাছ, আর সে পান করতে চায় মদ। যখন কেউ কারোর উপরে পজেস করা হয়, সে মদ খায় বা কাঁচা মাছ খায়, কাঁচা মাংস খায়। তাই আমাদের সঙ্গে যখন ছিল মদ, সে কিন্তু এই মদটার পিছনেই এসেছিল, সঙ্গে মাংসও ছিল। তো সেটা আপনাদেরকে একটা টিপস দেবো, যখনই এরকম জায়গায় যাবেন অবশ্যই মদ ছড়িয়ে খাবেন না। অনেকে আছে মদ ছড়িয়ে খায়, তাতে অনেক নেগেটিভ এন্টিটি তাদেরকে অ্যাটাক করতে পারে, তাকে আহ্বান জানাতে পারে। তাই প্রথম টিপস, যে এরকম ঘটনায় যদি আপনারা কখনো পড়েন, কখনো মদ ওপেন জায়গায় খাবেন না, ঘরের ভিতরে খাবেন। আর ওপেন জায়গায় যদি খেয়ে ফেলেন, তাহলে গ্লাস আর মদের বোতল এগুলো কিন্তু অবশ্যই ঘরের ভিতরে নিয়ে আসবেন, বাইরে কোথাও ডিসকার্ড করে আসবেন না। মাংস, মাছ এগুলো ওপেনে না খাওয়াই ভালো। পাহাড়ে দিনের বেলা খাওয়ার ব্যাপারটা আলাদা, কিন্তু রাত্রিবেলা আমার মনে হয় ঘরের ভিতরে খাওয়াটা সব থেকে সেফ। রাস্তায় যদি কখনো এরকম কিছু ঘটে আপনাদের সঙ্গে, সবার আগে নিজেকে সেফ জায়গায় বাইকটাকে দাঁড় করাবেন বা গাড়িটাকে দাঁড় করাবেন। কেউ যদি আপনাদের কাছে লিফট চায় রাত্রিবেলা, দেবেন না, কারণ সে মানুষ না পিশাচ না প্রেত আপনি বুঝতে পারছেন না। আপনি যদি এরকম কখনো সিচুয়েশন পড়েন, পাহাড়ে এগিয়ে যাবেন, এমন জায়গায় যাবেন যেখানে আলো আর একটু লোকজন বাস করছে, এরকম জায়গায় গিয়ে দরকার হলে ব্রেক নেবেন। কোনো মতেই বাইক বা গাড়ি দাঁড় করাবেন না। আর যদি এরকম ভৌতিক জিনিস যদি আপনাদের সঙ্গে ঘটে, আর আপনাদের সঙ্গে যদি মাছ, মাংস বা অ্যালকোহল থাকে, তাহলে এগুলোকে ইমিডিয়েটলি ডিসকার্ড করে দেবেন রাত্রিবেলা। দেখবেন আপনার সঙ্গে এরকম ভৌতিক জিনিস আর ঘটবে না, কারণ তারা হয়তো পিছা করছে ওই কাঁচা মাংস বা মাংস যেটাকে আমরা রান্না করে এসেছি বা অ্যালকোহলের জন্য। তো সেইগুলো আপনারা যদি ডিসকার্ড করে দিয়ে এগিয়ে আসবেন, দেখবেন আপনারা একদম সেফ থাকবেন। এটা ছিল আমার ঘটনা, ভৌতিক ঘটনা, যেখান থেকে আমি বেঁচে ফিরেছি কোনো মতে। আর আমি চাইবো যে এরকম ঘটনা যাতে আপনাদের সঙ্গে কখনো যাতে না ঘটে, তার জন্য কিছু টিপস দিয়ে রাখলাম আপনাদেরকে। কেমন লাগলো এই আজকের ঘটনাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের সঙ্গে এরকম কিছু ঘটে থাকে অবশ্যই জানান। শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না, কারণ টিআরসি পডকাস্ট এমনই একটা পডকাস্ট যেখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়, ভৌতিক ঘটনা, যেটা আমাদের জীবনের সঙ্গে বা আপনার জীবনে হয়তো অলওয়েজ ঘটছে, সেটা আমাদের দর্শককে তুলে ধরার কাজ টিআরসি পডকাস্টের। তো দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময়। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে থাকে বা ভৌতিক ঘটনা ঘটে থাকে, নিচে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্টুডিওতে কিন্তু এসে আপনি আপনার ঘটনা কিন্তু আমাদের ভিউয়ার্সদের সঙ্গে বলতে পারবেন। এছাড়াও বলে রাখি, যারা আপনারা অকাল্ট প্র্যাকটিসেস করছেন বা অকাল্ট ফিল্ডে রয়েছেন, যেরকম ট্যারট কার্ড রিডিং, পিএলআর, স্পিরিচুয়াল গাইডস, হিলিং করছেন, এঞ্জেল হিলিং, এনি কাইন্ড অফ অকাল্ট থেরাপি করছেন,
তো তারাও আমাদের পডকাস্টে এসে আপনাদের যে কেস স্টাডিজগুলো আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করতে পারেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমাদের কেউ না কেউ আপনার সঙ্গে পুরো জিনিসটা জেনে আপনাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে শুক্রবার ঠিক রাত 9টার সময়।